হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইউনি লেকচার্স টু অল অফ ইউ। আজকে আমরা ডায়ালান থমাসের বিখ্যাত একটি কবিতা ফার্ন হিল নিয়ে আলোচনা করব, যেখানে কবি বলেছেন কিভাবে তার ছোটবেলা বা তার শৈশবকাল কত সুন্দর হাসি খুশি ছিল এবং বড় হওয়ার সাথে সাথে অর্থাৎ যৌবনকাল কত পরিবর্তন হওয়া শুরু করলো সময়ের সাথে সাথে। এমনকি সে এটাও বলেছে যে শৈশবের সেরা সময়টি তিনি প্রকৃতির সাথে কিভাবে মিশেছিলেন, অর্থাৎ কিভাবে সে প্রকৃতির সাথে কানেক্ট ছিল, সেটাই এই কবিতায় আমরা দেখতে পাবো। Now let's come to the main discussion of the poem. ফার্ন হিল একটি লিরিক পোয়েম যার রাইম স্কিম হচ্ছে ABCDD। এখানে 6টি স্ট্যান্জা রয়েছে, যার প্রতিটিতে 9টি লাইন করে রয়েছে, তাহলে মোট লাইন হচ্ছে 54টি। প্রথম 3টে স্তবকে কবিতার খালার খামারের অভিজ্ঞতা ব্যক্ত করেন এবং তরুণ ও নিষ্পাপ হওয়ার যে চিন্তামুক্ত প্রকৃতিতে চিত্রিত করেন সেখানে। এবং শেষ 3টি স্তবক নির্দোষতা হারানো, অর্থাৎ সে নিষ্পাপ ছিল সেটা হারিয়ে ফেলে, অর্থাৎ সে যে ইনোসেন্ট ছিল তা হারানো এবং বড় হওয়ার পরে সে পরিশ্রমের একটি তিক্ত মিষ্টি মন্তব্য তৈরি করেন বা লিখেন। এখন আসি কবিতার সামারিতে। ফার্ন হিল ছিল ডিলান থমাসের খালার খামার। যখন তিনি ছোট ছিলেন তিনি সেখানে প্রিন্স অফ অ্যাপেল টাউন অর্থাৎ অ্যাপেল শহরের রাজপুত্র এর মতো তার দিনগুলো কাটিয়েছিলেন। একটি শিশু আনন্দ যে প্রকৃতিতে তার নিষ্পাপ সৌন্দর্য এবং রং এবং স্বাধীনতা দিয়ে ভালোবাসা, সেটি কবিতার মূল বিষয়বস্তু। এখন কবি বৃদ্ধ এবং তার সমস্যা এবং জীবনের অসুবিধা নিয়ে তিনি বেঁচে আছেন। দ্বিতীয় স্তবকে দেখতে পাবো তিনি তার শৈশবের দিনগুলির কথা মনে করেন, যখন তিনি উদাসীন জীবন কাটিয়েছিলেন, যার জীবন নিয়ে ছিল না কোনো টেনশন। একটি প্রজাপতির মতো খামারে উপত্যকায় সর্বত্র ঘুরে বেড়াতেন। তিনি স্রোতের নুড়ি পাথর খেলতেন, তারার রাত তার দিকে তাকিয়ে মিটমিট করে জ্বলত এবং সে সবুজ ঘাসে গড়িয়ে পড়ে থাকতেন। তিনি ছিলেন শিকারী ও পশুপালক। তিনি নুড়ির উপর দিয়ে জলের প্রবাহে গির্জার ঘণ্টা শুনিয়েছিলেন। পাখি ও শিয়াল ছিল তার সঙ্গী। আধুনিক কবি ডিলান থমাস তার ফার্ন হিল শিরোনামের কবিতায় শৈশবের নিষ্পাপ আনন্দের কথা স্মরণ করেছেন। তিনি বলেছেন যে শৈশবের দিনগুলিতে তিনি যখন খামারের মালবাহী গাড়ির মধ্যে বা আপেল গাছের নিচে খেলতেন, তখন তিনি একজন রাজকুমারের মতো গুরুত্বপূর্ণ এবং সম্মানিত বোধ করতেন। তিনি রাজা ছিলেন এবং সমস্ত গাছ, পাখি, শেয়াল, গরু, ছাগল এবং অন্যান্য প্রাণী ছিল তার প্রিয় প্রজা। তারা সবাই তার সাথে খেলেছে। তারা ছিল সোনালী দিন এবং তার জীবনের সবকিছু সবুজ এবং সুখী ছিল। মানে সে কি ছিল, খুব ফ্রি ছিল, তার লাইফটা খুব আনন্দের ছিল। 3 নম্বর স্ট্যান্জাতে আমরা দেখতে পাবো কবি বলেছেন সূর্য একবারই তরুণ হয়। তরুণ কি, যৌবন হয় বা আবার অস্ত যায়, আবারও যৌবন হয়, বারবার যে হওয়াটা সেটাই বলছে। সূর্য কবির শৈশবের দিনগুলির জন্য দাঁড়িয়েছে। শৈশব ক্ষণস্থায়ী, কারণ এটি মানুষের জীবনের একটি পর্যায়। আমাদের শৈশবটা ক্ষণস্থায়ী না? এখন কি আমরা চাইলেও সেই ক্ষণস্থায়ী শৈশবটা খুঁজে পাবো? একবারই ছিল সেটা। অন্যদিকে সূর্য কিন্তু চিরস্থায়ী, সে প্রতিদিনই নতুন ভাবে কি উঠছে। কবি সারা জীবন সূর্যাস্ত এবং সূর্যোদয়ের সৌন্দর্য উপভোগ করতে চান, কিন্তু ভাই জীবনের সমস্যা এবং অসুবিধাগুলো এটিকে একটি পথহীন কাঠ করে তোলে, যেখানে কেবল অন্ধকার এবং আপনি সূর্যালোকের গৌরব উপভোগ করতে পারবেন না। এখন কিন্তু সে আর সেই আনন্দটা পায় না, তাই শৈশবের গৌরব নিয়ে কবি খুবই নস্টালজিক ছিল। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের মতো ডিলান থমাসও বিশ্বাস করেন যে ঈশ্বর প্রকৃতিতে বিস্তৃত। তাই তিনি বলেন শৈশবকালে তিনি নুড়ি পাথরের ওপর দিয়ে স্রোতের স্রোতে ঈশ্বরের সৌন্দর্য ও উপস্থিতি উপভোগ করতেন। বাদ্যযন্ত্রের ধ্বনি তাকে মনেও করে দেয় যে গির্জায় ঈশ্বরের উপাসনা করার জন্য লোকদের জন্য গির্জায় কি ঘণ্টা বাজছে। পরের স্তবকে আমরা অর্থাৎ 4 নম্বর স্তবকে দেখতে পাবো ছোটবেলায় ডিলান থমাস সূর্যাস্ত পর্যন্ত তার খালার খামারে খেলতেন এবং তারপরে তিনি বিছানায় যেতেন। আমরা আমাদের শৈশব কিভাবে কেটেছে, আমরাও কিন্তু এরকম সন্ধ্যা আমাদের যেমন বলতো মাগরিব পর্যন্ত, এরপর আমরা বাইরে থাকতে পারতাম না,
সে সূর্যাস্ত পর্যন্ত থাকতো, এরপরই কিন্তু সে বাসায় ফিরে আসতো। তিনি ঘুমের মধ্যে স্বপ্নে দেখেছে যে পেঁচা খাবারটি নিয়ে গেছে, কারণ সে সারা রাত পেঁচার মত রাতের পাখির কান্না শুনতে পায়। তারা খড়ের গাদা ও আস্তাবলের ঘোড়ার উপর দিয়ে উড়ে বেড়াতো। কিন্তু ভোরবেলা শিশুর ঘুম ভাঙলে দেখা যায় শিশির ভেজা খামার। তাই শিশুটি ভাবলো সারা রাত খামারের সব জায়গায় ঘুরে ক্লান্ত হয়ে ফিরে এলো। মুরগিটি সুন্দর সকালের বার্তা দেওয়ার জন্য ডেকে উঠেছিল, কিন্তু খামারটি গতকালের চেয়ে আরো সুন্দর, কারণ এটি বাইবেলের আদম এবং ঈদের মতো তাজা এবং নির্দোষ ছিল। একইভাবে সূর্য পূর্ব দিগন্তে ফিরে এসেছে, আরো উজ্জ্বল ও সুন্দর। এতক্ষণ তোমরা খেয়াল করেছো কবিতার শৈশবের সুন্দর সময় প্রকৃতির সাথে কিভাবে কাটিয়েছে তা বলছে। তারপর আমরা যাবো 5 নম্বর স্ট্যান্জাতে। এখন এখানের মধ্যে আমরা দেখতে পাবো সে বলে যে কবি বড় হয়েছেন এবং জীবনের কষ্ট ও সমস্যা ভোগ করেছেন। ঘরে বসে সে শুনতে পায় মাথার ওপর দিয়ে পাখি উঠছে, সে তার বাইরে যেতে পারছে না, এখন সে ঘরে থেকেই তার এগুলো বুঝতে হচ্ছে। সুন্দর কালো পাখিরা তাকে তার গৌরবময় শৈশবের দিনগুলির কথা মনে করিয়ে দেয়। শৈশবে নীল আকাশে উড়ে আসা নিরীহ পাখিদের সৌন্দর্য ও বিস্ময় উপভোগ করতেন তিনি। তারা তার হৃদয় অসীম আনন্দ এবং শান্তিতে পূর্ণ করেছিল। এখন কবি অনুভব করেন যে যান্ত্রিক, ব্যস্ত, নোংরা মানব জগতে আমরা বৃদ্ধ হওয়ার সাথে সাথে শৈশবের যে বিস্ময় ও নিষ্পাপ আনন্দ তা কি চিরতরে হারিয়ে গিয়েছে। এখন কবি দুঃখের সাথে বলেন নিঃসন্তান ভূমি, কারণ কবির শৈশব চিরতরে শেষ। এখন আমরা দেখবো লাস্ট স্ট্যান্জা। কবিতাটি শেষ করতে গিয়ে ডিলান থমাস মন্তব্য করেছেন যে মৃত্যু অনিবার্য, অর্থাৎ মৃত্যু আসবেই, যা চিরন্তন সত্য। তিনি বলেন যখন সে বড় হয়েছে সময় তাকে জীবনের নানা সমস্যার দাসত্ব করেছে এবং সে শৈশবের সৌন্দর্য হারিয়েছে, তবুও সে জীবনকে তার সব দুঃখ বেদনা দিয়ে কি ভালোবাসে। তিনি মৃত্যুকে গ্রহণ করেন শুধুমাত্র এই কারণে যে তা অনিবার্য। তিনি বলেছেন যে তিনি শেষ নিঃশ্বাস না নেওয়া পর্যন্ত শৃঙ্খলিত হয়েও কি গান করবেন। আশা করি তোমরা সাবজেক্টটা বুঝতে পেরেছো। আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা নেক্সট ভিডিওতে দেখব এই গল্পের থিম, 3টা থিম দেখব, সেটা হচ্ছে চাইল্ডহুড, টাইম অ্যান্ড নেচার। সামনের ভিডিওতে তোমাদের এই নিয়ে আমি আলোচনা করে দেব, ওই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।